নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। দেখতে পাচ্ছেন সেই ছবি। অনুষ্ঠানকে ঘিরে চূড়ান্ত উত্তেজনা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, বচসা, সংঘর্ষ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। বিস্তারিত জানবো মনা, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং কি অভিযোগ সামনে আসছে? দেখো ইন্দ্রাণী, এই মুহূর্তের পরিস্থিতি বলতে এখনো পর্যন্ত অশান্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহ, যেখানে মূলত এই ধ্রুপদী ভাষা বাংলা সাহিত্যের প্রভাব কতটা, যেটার উদ্যোক্তা হচ্ছেন, যেটা অভিযোগ যে বিজেপি এবং আরএসএস এর যে মদতপুষ্ট সংগঠন শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন এবং বিশ্বভারতী যৌথ উদ্যোগে কেন ইউনিভার্সিটিকে, শান্তিনিকেতনকে, রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং আরএসএস এর আত্মসাৎ করা হবে, এই অভিযোগ তুলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে এই আলোচনার বিষয়ক যে বিষয়বস্তু সেটার বক্তব্য রাখছেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি, এবং সেই হলের ভেতরেই বিক্ষোভ দেখাচ্ছে বাম ছাত্র সংগঠনের এসএফআই এর লোকজনরা, ছাত্ররা। আমি অবশ্যই তোমাকে সরাসরি নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব। দেখো, অবশ্যই এই মুহূর্তে দেখছো যে বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে একদিকে বামপন্থী যে ছাত্র সংগঠন তারা হলের মধ্যে রয়েছে। আমি অবশ্যই আমার ক্যামেরাম্যানকে প্রথমে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই আলোচনা সভা, সেই সভায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে লিপিকা প্রেক্ষা গিয়ে কিন্তু বক্তব্য রাখছেন অনির্বাণ গাঙ্গুলি, বিজেপি নেতা। অন্যদিকে অবশ্যই আমি আরো একটা ছবি দেখাবো, বিক্ষোভের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিক্ষোভ কিন্তু সেই হলের মধ্যে চলছে, অর্থাৎ শান্তিনিকেতন বিশ্বভারতী ও রবীন্দ্রনাথের এই ঐতিহ্য মণ্ডিত প্রতিষ্ঠানকে আরএসএস এবং বিজেপির আতুর ঘর করে তুলছে, এমনটাই কিন্তু বিস্ফোরক এবং মারাত্মক অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে তুমি দেখো, একদিকে বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি বক্তব্য রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে বসে রয়েছেন মনোরঞ্জন প্রধান, যিনি ভাষা ভবনের অধ্যক্ষ। অন্যদিকে সেই হলে প্রেক্ষাগৃহে বিক্ষোভ চলছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখাচ্ছি একেবারে বিক্ষোভ চলছে। অবশ্যই ইন্দ্রাণী, দেখো তুমি বুঝতে পারছো যে গত অক্টোবর মাসে আমরা দেখেছি যে ভারত সরকারের পক্ষ থেকে বিশেষ করে বাংলা, আসাম, মারাঠি, পালি এবং প্রাকৃত এই যে ভাষা, সেই ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং এই ভাষা বাংলা সাহিত্যে কতটা প্রভাব পড়তে পারে আলোচনা বিষয়ক কিন্তু আয়োজন করেছে। কিন্তু দেখো, যে অভিযোগ মূলত নিয়ে আসা হচ্ছে সেটি হচ্ছে আরএসএস এবং বিজেপি মূলত কেন এই যে ফাউন্ডেশন রয়েছে, অর্থাৎ সংস্থা রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির সংস্থা, সেই সংস্থা তো সরাসরি আরএসএস এবং বিজেপির সঙ্গে যুক্ত। খুব স্বাভাবিকভাবেই কেন বিশ্বভারতীতে কেন বিজেপি এবং আরএসএস আত্মঘর করা হবে, এটাই মূলত অভিযোগ। কারণ তুমি জানো যে এর আগে আমরা দেখেছিলাম স্বপন দাশগুপ্ত, যিনি বিজেপির সাংসদ, তাকে নিয়েও এখানে বিজেপির প্রোগ্রাম করতে চেয়েছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম রীতিমতো অশান্ত তুলকালাম পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু অবশ্যই বলা যেতে পারে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানেই আবারও নতুন করে অশান্ত উত্তেজনার পরিবেশ। এবং একদিকে যখন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি, তুমি জানো সেই অনির্বাণ গাঙ্গুলি যখন বক্তব্য রাখছেন, তখন আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ধন্যবাদ মনা। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বভারতী চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আন্দোলনকারীদের কি দাবি শোনাব আপনাদের। লেকচারের বিষয় যদিও বা আসামিজ, পলি, প্রাকৃত এবং এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা, মারাঠি এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই উপলক্ষে, যেই নিয়ে আমরা যথেষ্ট গর্বিত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন বিজেপির অ্যাফিলিয়েটেড একটি সংগঠন এবং সেই সংগঠনের যে নেতৃত্বরা তারা হচ্ছে বিজেপির অ্যাক্টিভ সদস্য, বিভিন্ন বিজেপির বিভিন্ন নেতৃত্ব সেই সংগঠনের অ্যাক্টিভ সদস্য। তাদেরকে নিয়ে একটি লেকচার এখানে আয়োজন করা মানে সেটা সরাসরি স্পষ্টভাবে এখানে সাম্প্রদায়িকতার হাওয়া ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। ক্যাম্পাসকে দ্বিতীয়বার আমরা দেখছি গেরুয়াকরণ করার চেষ্টা করা হচ্ছে। দাবি হচ্ছে যে এই যে এখানে ভেতরে সভা হচ্ছে, সেমিনার হচ্ছে,
সেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে হচ্ছে না, একটা শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন থেকে হচ্ছে, যেটা পুরোপুরিভাবে বিজেপি দ্বারা স্পন্সর্ড, বিজেপির নাম লেখা আছে এই এতে, যেটা আমরা মানছি না। এখানে আমরা এই বিশ্বভারতীর ক্যাম্পাস বিলয়করণ মানছি না। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না, এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। বিশ্বভারতীতে উত্তেজনা, অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুর ঘর করা হচ্ছে। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, বাম ছাত্র সংগঠনের তারা আন্দোলন দেখাতে থাকে, প্রতিবাদ জানাতে থাকে যে আরএসএস এর আঁতুর ঘর করে তোলা হচ্ছে বিশ্বভারতীকে। এরপরে তাদেরকে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে হটাতে গেলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং বচসা শুরু হয়। ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুর ঘর করে তোলা হচ্ছে, বাম ছাত্র সংগঠন তারা এমনটা দাবি করছে, কি বলবেন? এবং উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি, বচসা হয় সেখানে, কি বলবেন? আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, বাম ছাত্রদের কোন দিকে অভিমুখ সেটা বোঝা মুশকিল। এই আরজি করে তারা বিজেপির সঙ্গে পেছনে হাত মিলিয়ে আন্দোলন করছিল, বিজেপির সঙ্গে সঙ্গে ছিল। শুভেন্দু অধিকারী বারবার বলছেন বামদের যে তোমরা এসে আমাদের সমর্থন করো, তাতে কোনোদিন দেখলাম না তারা শুভেন্দু অধিকারী তথা বিজেপির কোনো বিরোধিতা করলো এই রাজ্যে। আজকে বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টাতে বাংলা ভাষা আজকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই স্বীকৃতি পাওয়ার পেছনে যাদের অবদান, সেখানে তো রবীন্দ্রনাথকে তো বাদ দেওয়া হয় না, রবীন্দ্রনাথের সৃষ্ট বিশ্বভারতী। এবার ভাষা নিয়ে যদি কোনো সভা হয়, আমরা এইভাবে অচ্ছুত মনে করি না কাউকে। আমাদের কথা বাংলার জন্য আমরা গর্বিত, বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, কিন্তু সিপিএম না বাংলার জন্য গর্বিত না বাংলা ভাষা। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুর ঘর তৈরি করা হচ্ছে। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা, অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের, তাদের দাবি যে বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুর ঘর করে তোলা হচ্ছে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে তাদের সাথে বচসা এবং তারপরে ধস্তাধস্তি শুরু হয়। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা যে সময় বক্তব্য রাখছিলেন সেই সময় উত্তেজনা ছড়ায়। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনার সভাতে চূড়ান্ত বিশৃঙ্খলা এবং গন্ডগোল শুরু হয়। বাম ছাত্র সংগঠনের সদস্যরা তারা এসে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখায় যে বিশ্বভারতীকে আরএসএস এর আঁতুর ঘর করে তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে তারা প্রতিবাদ জানাতে শুরু করে। নিরাপত্তা কর্মীরা তাদেরকে সেখান থেকে সরাতে এলে তাদের সঙ্গে বচসা হয়, ধস্তাধস্তি, তাদেরকে সরানোর চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। তবে শুনতে নারাজ বাম ছাত্র সংগঠনের সদস্যরা, তারা রীতিমতো প্রতিবাদ দেখাতে থাকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, নিরাপত্তা কর্মীরা তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছেন, তবে নিজেদের যে দাবি সেটাতে তারা অনড় রয়েছেন।
সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গণনা করাতে কমিশনকে চিঠি বিজেপির। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের ক্যাম্প না করার আবেদন। গণনার পর সুরক্ষিত রাখতে হবে ইভিএমগুলি। চিঠি বিজেপির। সুষ্ঠু নিরপেক্ষভাবে গণনা করাতে কমিশনকে চিঠি বিজেপির। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের ক্যাম্প না করার আবেদন। গণনার পর সুরক্ষিত রাখতে হবে ইভিএমগুলি, এমনটাই চিঠি বিজেপির। কমিশনকে চিঠি দিল বিজেপি। সুষ্ঠু নিরপেক্ষ গণনা করাতে ইলেকশন কমিশনকে চিঠি দিল বিজেপি। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদার, ঠিক কি আবেদন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে? দফা হিসেবে দেখলে 6 দফা আবেদন, কিন্তু তার মধ্যে কথা হলো যে তাদের নাকি অভিজ্ঞতা থেকে দেখেছে যে এখানে নির্বাচনের পর এই গণনা কেন্দ্র থেকে একটা সন্ত্রাসের আবহ তৈরি হয় এবং গণনা ক্ষেত্রেও বিভিন্ন রকম কারচুপির অভিযোগও তারা তোলে এবং নিরাপত্তার অভাব বোধ করেন বিরোধী দলের প্রতিনিধিরা। মানে এক্ষেত্রে ওরা নিজেদের কথাই বলছেন, বিজেপি প্রতিনিধিরা যারা থাকেন গণনা কেন্দ্রে। তো সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রথম তারা বলেছে যে 200 মিটার গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে ব্যাসের এলাকায় কোথাও যেন কোনো দলের রাজনৈতিক ক্যাম্প না থাকে। এছাড়া বলা হয়েছে যে গণনা কেন্দ্রের ভেতরে বাইরে সেই চত্বরে যেন কেন্দ্রীয় বাহিনী যথাযথ মোতায়েন থাকে, যথেষ্ট সংখ্যক থাকে। এমনকি ভোট গণনার পর ইভিএম গুলো যাতে সুরক্ষিতভাবে স্ট্রং রুমে ফেরত পাঠানো যায়, সেক্ষেত্রেও যেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা থাকে। এবং নির্বাচন উত্তর যে সন্ত্রাস বিভিন্ন জায়গায় দেখা দেয়, সেক্ষেত্রেও কমিশনকে বলা হয়েছে যে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই সন্ত্রাসের যে আবহ যদি তৈরি হয় তাহলে তাকে মোকাবিলা করার জন্য। এরকমই দাবি শিশির বাজেরিয়া রাজ্য বিজেপির নেতৃত্ব পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আজকে দিয়েছে, চিঠি দিয়ে এই সুনিশ্চিত করার কথাটা বলেছেন। ধন্যবাদ জয়ন্তদা। আসছি পরের খবরে। হাওড়ার ডিআরএম অফিসের কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা। কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেই কর্মীর এবং সেই ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি পরিবারের যে কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি জানতে পারছো? দেখো, কাজের চাপ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের সৃষ্টির কারণে এক রেল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ হাওড়া ডিআরএম অফিসে পার্সোনাল বিভাগের কর্মী রবীন্দ্রনাথ দাসের এবং এর ওপরে অতিরিক্ত সময়ে কাজ করানোর চাপ ছিল। এমনকি অসুস্থ হয়ে পড়লেও ঘন্টার পর ঘন্টা কাজ করানো হতে অভিযোগ আসছে এবং সেই কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে এবং 17 তারিখে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ওখানকার যারা কর্মী আর যারা সহযোগী কর্মী ছিল তারা আজকে ডিআরএম অফিস ঘেরাও করবে এবং তারা ডেপুটেশন দেবে এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা চিঠি জানাবে এবং রেলমন্ত্রীকেও চিঠি জানাবে যে এই ডিআরএম অফিসে বারবার অভিযোগ উঠছে যে কর্মীদের অতিরিক্ত কাজ করানো এবং চাপ সৃষ্টি করা, যে কাজ না করতে পারলে শাস্তি হবে, বিভিন্নভাবে মানসিক চাপ সৃষ্টি করা। এই সৃষ্টির কারণে কিভাবে সেই মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে? একেবারেই যেটা পরিবারের অভিযোগ যে রবীন্দ্রনাথ দাস বারবার এসে বলতো যে এত কাজের চাপ, অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তিনি গুরুতর অসুস্থ থাকলেও তাকে কাজে আসতে বলা হতো এবং তখনও তার উপর কাজের চাপের সৃষ্টি করা হতো। সেই কারণেই তার মৃত্যু ঘটেছে, গুরুতর অসুস্থ মৃত্যু ঘটেছে। তার প্রতিবাদে ডিআরএম অফিস ঘেরাও হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিম্নলিখিত অভিযোগ জানানো হবে। ইতিমধ্যেই জানানো হয়েছে, তবে তারা বৃহত্তর আন্দোলন করবে। আজকে ডিআরএম অফিস থেকে কি বলা হচ্ছে? দেখো, ডিআরএম এর অফিস থেকে এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে কোনো মুখ খোলা হয়নি। তবে সূত্রে যেটা বলছে যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আশেপাশে যারা কর্মী, তারা সহযোগী কর্মী, তারা সকলেই একযোগে স্বীকার করছে যে কাজের চাপ সৃষ্টি করা হয় এবং ডিআরএম অফিস থেকে অতিরিক্ত কাজের চাপ এবং হুমকি থেকে শুরু করে বিভিন্নভাবে যারা কর্মী, যারা এই বিভাগের কর্মী, তাদের এই চাপ সৃষ্টির ফলেই তারা অসুস্থ হয়ে পড়ছে এবং মৃত্যু পর্যন্ত ঘটেছে। অবিলম্বে এই
চাপ সৃষ্টি বন্ধ করতে হবে, সেই অভিযোগ জানাচ্ছে কর্মচারীরা, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুরোপুরি অস্বীকার করছে। ধন্যবাদ জগন্নাথ। নিচু তলার একাংশের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নিচু দলের একাংশের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড আসানসোল বারামণি প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ করা হচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি অপেশাদার আচরণের কথা বলা হচ্ছে এখানে? দেখো ইন্দ্রাণী, তুমি জানো বা তুমি যেটা বললে যে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে এবং ক্ষুব্ধ, এই যে নিচুতলা রাজ্যের বেশ কিছু দপ্তরের সঙ্গে সঙ্গে পুলিশের যে নিচুতলা কর্মীরা আছে তাদের উপরে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেন গতকালই। এবং তারপরেই আসানসোলের যে বারাবণী থানার ওসি, বর্তমানে প্রাক্তন বলা যাবে, সেই ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে সাসপেনশন করা হলো। এবং তুমি জানো এই সাসপেনশনের কারণে তার অপেশাদারমূলক আচরণ এবং তোমার কর্তব্যে গাফিলতি, এইটি মূলত চিঠিতে উল্লেখ করে তাকে সাসপেনশন করেছে আসানসোলের যে দুর্গাপুর পুলিশ কমিশনার। এবং তোমাকে বলে রাখি যে কিছুদিন আগে এক ছবি ভাইরাল হয়েছিল যে থানার ভেতরে এক তৃণমূল নেতার জন্মদিন পালন করেন এই মনোরঞ্জন মণ্ডল, এবং সেই নিয়েও বেশ রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছিল সেই সময়। কিন্তু তার যে কর্তব্য একজন ওসি হিসাবে যা যা তার করা উচিত, কিন্তু সেই হিসাবে পেশাদারিত্ব করেননি, বরঞ্চ তার কর্তব্যে প্রচন্ড গাফিলতি ছিল। এবং তার যে তার যে যা যা কাজ করা উচিত ওসি হিসাবে সেইগুলো তা করেননি। এবং এইসব কারণ দেখিয়েই আজকে এই যে আসানসোলের বারাবণীর যে ওসি মনোরঞ্জন মণ্ডল, তাকে সাসপেন্ড করেছে আসানসোল দুর্গাপুর। পবিত্র, সেক্ষেত্রে এই সাসপেনশনের পরে অন্যান্য কর্মী এবং অন্যান্য ডিপার্টমেন্টে কি সে প্রভাব পড়ছে দেখা যাচ্ছে? একদমই ইন্দ্রাণী, প্রভাব তো পড়বেই। কেন, ধরো যারা এরকম কর্তব্যে গাফিলতি বা যে কোনো ওসি হোক বা অন্য কোনো ডিপার্টমেন্টে কোনো অধস্তন কর্মচারী হোক, তাদের কি প্রতিক্রিয়া সেক্ষেত্রে পবিত্র? হ্যাঁ ইন্দ্রাণী, তাদের কি প্রতিক্রিয়া? তারা কেউই এখনো মুখ খুলছে না, কিন্তু অনেকেই তাদের ভাবনা বা যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে তারা নিশ্চয়ই এই বিষয়টা হওয়ার পরে, এই ঘটনা ঘটার পরে তারা নড়ে চড়ে বসেছে এবং তাদের কর্তব্য যদি কোথাও তারা গাফিলতি আছে, তারা নিশ্চয়ই, যতটুকু আমরা জানতে পারছি যে তারা সেই হিসাবে তাদের যে গাফিলতি তা নিশ্চয়ই শুধরে নেবে বা শুধরে নেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ পবিত্র। কথা বললাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ করা হচ্ছে। পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সাসপেন্ড করা হচ্ছে বারাবণী ওসিকে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম শাসক দল অর্থাৎ তৃণমূল এবং বিরোধী অর্থাৎ বিজেপি সঙ্গে। তাদের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। নিচুর তলা মানে কনস্টেবল আর উপর তলা মানে পুলিশ মন্ত্রী, মাঝখানে ডিজি, তিনি জামিনে আছেন। এতে আর বার্তার কি আছে? পুলিশের যে সর্বস্তরে চৌর্যবৃত্তি, সেটা উনি আরেকবার প্রকাশ্যে বলেছেন। আর পুলিশে সবসময় দেখেছি নিচুর তলার অফিসারদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়, নিচুর তলার কর্মীদের প্রতি। আজকে একজন ওসিকে ট্রান্সফার করা হলো। ওসির 14 পুরুষের ক্ষমতা আছে, ওসির বাবার ক্ষমতা আছে। যদি তার উপরে সিপি হোক, তার উপরে এসপি হোক, তাদের যদি মদত না থাকে, সে কোনো বেআইনি কাজ করতে পারে? তারা রাস্তার মোড়ে সাপ মরলেও তাই নিয়ে তারা হুলস্থুল বাঁধাবার চেষ্টা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ, তারা উল্লেখযোগ্যভাবে সারা ভারতবর্ষের তুলনায় ভালো কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে যে তার আরো উন্নয়ন দরকার, উন্নতিকরণ দরকার, এবং একটা সামগ্রিক এত বড় একটা অর্গানাইজেশন, তাতে কোথাও কোথাও যে ত্রুটি বা কোথাও কোথাও যে ঘটনা দেখা যাচ্ছে, অল্প বিস্তর দুর্নীতির ঘটনাও সামনে আসছে, সেগুলোকে ঠিক করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সজাগ আছেন এবং কড়া নজর রাখছেন, এটাই তো সব থেকে প্রয়োজন। আসছি পরের খবরে। আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, মুখ্য সচিবের উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নবান্নে। আলু পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গতকালই মুখ্যমন্ত্রী।
টাস্কফোর্সের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের। বৈঠকে থাকবেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকরা, থাকবেন ব্যবসায়ীদের সংগঠন। গতকালই মুখ্যমন্ত্রী, আমরা জানি যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে হবে, টাস্কফোর্স গঠন করার কথা বলেছেন এবং সেই টাস্কফোর্সের উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন অন্য জায়গা থেকে, অন্য রাজ্য থেকে পেঁয়াজ রপ্তানি করে আনতে হবে, এ রাজ্যে কেন সেটা হচ্ছে না, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি আবগারি কেলেঙ্কারিতে অভিযুক্ত মনীষ সিসোদিয়ার মামলা। মনীষ সিসোদিয়ার জামিনের শর্ত লঘু করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে জামিনের শর্ত ঘোষণা করার নির্দেশ। সিসোদিয়াকে সোম ও বৃহস্পতিবার তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। মনীষ সিসোদিয়া জামিনের শর্ত লঘু করার দাবি নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে জামিনের শর্ত ঘোষণা করার নির্দেশ। সিসোদিয়াকে তদন্তকারী অফিসারের কাছে রিপোর্ট করতে হবে। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি বলা হচ্ছে? দেখো, সিসোদিয়া প্রায় 17 মাস দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে অভিযুক্ত থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থতা হয়েছেন যে আমার জামিনের শর্তটাকে লঘু করা হোক। সেই আবেদনের আজকে শুনানিটা হয় এবং সেই শুনানির শেষে আদালত জানিয়েছে যে 2 সপ্তাহ পরে এই সংক্রান্ত রায় তারা দেবে। সিসোদিয়ার মূল আপত্তি হচ্ছে তাকে জামিনের শর্ত হিসেবে বলা হয় যে প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার বেলা 10টা থেকে 11টার মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। এই মূল আপত্তির জায়গাটা দিয়েই কিন্তু আজকে শুনানিটা হয় এবং বেঞ্চ জানিয়েছে সংশোধিত শর্ত পরবর্তী শুনানির দিনেই জানানোটা হবে। হ্যাঁ, ধন্যবাদ পল্লবদা। জেএনএম ও সাগর দত্ত থ্রেট কালচার মামলা। অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং ডেকে কি করে 41 জন পড়ুয়াকে সাসপেন্ড করা যায়, আদালতে সওয়াল সাসপেন্ডেড চিকিৎসকদের আইনজীবীর। মামলার পরবর্তী শুনানি 25শে ডিসেম্বর দুপুর 2টোয় বলে জানা যাচ্ছে। 25শে নভেম্বর দুপুর 2টোয় পরবর্তী শুনানি এই মামলার। জেএনএম ও সাগর দত্ত থ্রেট কালচার মামলা। অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং ডেকে কি করে 41 জন পড়ুয়াকে সাসপেন্ড করা যায়, আদালতে সওয়াল সাসপেন্ডেড চিকিৎসকদের আইনজীবীদের। মামলার পরবর্তী শুনানি 25শে নভেম্বর দুপুর 2টোয়। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ মেধা তালিকায় থাকা প্রার্থীদের অনুপস্থিতির জের শূন্যপদ পূরণে এবার মেধা তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেই ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকার ভাবনা এসএসসি। ডিসেম্বর মাসের শেষ দিকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে বলে এসএসসি সূত্রে খবর। 52 পদে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দেওয়া হয়। ডিসেম্বর মাসের শেষে প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে এমনটা এসএসসি সূত্রে খবর। 52 পদে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দেওয়া হয়। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানতে পারছো এসএসসি সূত্রে? দেখো ইন্দ্রাণী, এসএসসি সূত্রে যেটি জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি, কেননা এসএসসির যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের যে কাউন্সেলিং প্রক্রিয়া গত 7ই অক্টোবর থেকে শুরু হয়েছিল, যে এখনো চলছে এবং 27 নভেম্বর সেটি শেষ হবে এবং মূলত 14,052 পদে নিয়োগের জন্য কিন্তু এই কাউন্সেলিং চলছে। সেখানে যারা প্রার্থী রয়েছেন তাদের অনুপস্থিতি কিন্তু ভাবাচ্ছে এসএসসিকে এবং প্রায় 25%-এরও বেশি অনুপস্থিতি এ যাবৎ সময়ে শুধুমাত্র মেধা তালিকাতে যারা রয়েছেন তাদের কাউন্সেলিং এ দেখা গিয়েছে। এখনো বেশ কয়েকদিন পরে রয়েছে, ফলত স্বাভাবিকভাবেই যে লক্ষ্যমাত্রা এই মেধা তালিকা থেকে নিশ্চিত করা যেত সেটি কিন্তু করা যাচ্ছে না। অর্থাৎ
নিয়োগের ক্ষেত্রে এবারে কিন্তু এসএসসি ভাবছে বা তারা ভাবনা চিন্তা শুরু করেছে যে মেধা তালিকায় যারা রয়েছেন তাদের কাউন্সিলিং শেষ হলে 27শে নভেম্বর, তারপর কিন্তু তারা ওয়েটিং লিস্ট থেকে প্রার্থী নেবেন এবং ওয়েটিং লিস্টের কাউন্সিলিং তারা শুরু করবেন ডিসেম্বর মাসের শেষের দিকে। কেননা যেইভাবে কাউন্সিলিং চলছে এবং দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাংলা, ইংরেজি থেকে শুরু করে বায়ো সায়েন্স, পিওর সায়েন্স এই বিষয়গুলোতে কাউন্সিলিং চলেছে, এরপরে ইতিহাস, ভূগোল এগুলোর কাউন্সিলিং রয়েছে। ফলে সেখানে যে খুব একটা বেশি প্রার্থী তারা কাউন্সিলিং এ আসবেন এমন এসএসসি কিন্তু ভালো করে বলতে পারছে না, কেননা তাদের সব থেকে বড় বিষয় তারা যদি জানাচ্ছেন যে এটি গত 8 বছর আগের প্যানেল অর্থাৎ 2016 সালের প্যানেল হওয়ায় অনেকেই কিন্তু এ যাবৎ সময়ে শুধুমাত্র এসএসসির এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য বসে থাকেনি, অনেকে বিভিন্ন জায়গায় বা অন্য পেশায় চলে গিয়েছে। ফলত কিন্তু একটা শূন্য পদ তৈরি হয়েছে, প্রার্থীদের মধ্যে অনেকেরই অনীহা তৈরি হয়েছে এই চাকরি নিয়ে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই যে অনুপস্থিতি সেটি 25% বা তার বেশি, এবং সেক্ষেত্রে কিন্তু এসএসসি তারা ভাবনা চিন্তা শুরু করেছে যে মেধা তালিকার যে কাউন্সিলিং সেটি 27শে নভেম্বর শেষ হলো, তারপর তারা ভাবনা চিন্তা করে তারা কিন্তু যে সিদ্ধান্ত উপনীত হবেন যে ডিসেম্বরের শেষের দিকে তারা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সিলিং শুরু করবে। ধন্যবাদ শুভঙ্কর। আসছি পরের খবরে। ভেঙে যাওয়া বিবাহিত সম্পর্ক পুনরুদ্ধার অসম্ভব মনে করে হাইকোর্ট। এই পরিস্থিতিতে ভারতীয় আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদই ঠিক। আর বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। বলতো ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে? বিচ্ছেদের ক্ষেত্রে আদালত মূলত দুটি বিষয়কে ইম্পর্টেন্স দেয়। একটা হচ্ছে যে তোমার নিষ্ঠুরতার অভিযোগ কতটা ঠিক এবং ছলনা, এই দুটো বিষয়কে কিন্তু আদালত খুঁটিয়ে পরীক্ষা করে যদি তার মধ্যে সত্যতা দেখতে পায় সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়। কিন্তু হাইকোর্ট বলছে যে আমাদের সামাজিক এখনকার যে হাল, সেখানেতে যে সম্পর্ক আর কোনোভাবেই পুনরুদ্ধার করা সম্ভব নয়, যেখানে স্বামী অথবা স্ত্রী অথবা দুজনেই একে অপরকে সহ্য করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হওয়া উচিত আইনত। কিন্তু আমাদের আইনে সেই ব্যবস্থাটা কিন্তু নেই। হাইকোর্ট যেটা জানিয়েছে যে গ্রেট ব্রিটেন সহ পাশ্চাত্যের বেশ কিছু দেশে কিন্তু এই কারণে কিন্তু বিবাহ বিচ্ছেদ দেওয়া কিন্তু হয়। সুতরাং ভারতীয় আইনে সেরকম একটা বদল আনা তোমার দরকার। এই একেবারে ধন্যবাদ পল্লবদা। ফিরছি একটি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কল্যাণী লোকালয় ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে তুলকালাম। বৃহস্পতিবারে অশান্তির ঘটনায় গ্রেফতারের বেড়ে হয়েছে 17 জন। সারা রাত থানায় ছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হয়নি জানিয়েছে পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি জানতে পারছো? দেখো, গতকাল থেকেই এলাকার পুলিশ পিকেটিং ছিল, একদম থমথমে এলাকা এবং প্রচুর পুলিশ বাহিনী ছিল। গতকাল রাতে আরো 2 জনকে গ্রেফতার করা হয়, মোট 17 জন গ্রেফতার হয়েছে। তাদেরকে কল্যাণী আদালতে আজ তোলা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে সেখানে যে কাজ চলছে, কাজ শুরু হয়েছে এবং কাজও চলছে, যেটা পৌরসভা থেকে দাবি করা হয়েছে, এটা ওয়াস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, এটা ডাম্পিং গ্রাউন্ড বলা যাবে না। এখানে বর্জ্য নিয়ে এসে সাথে সাথেই তাকে রিসাইক্লিং করে ইন প্রোডাক্ট তৈরি করা হবে, যাতে এবং যেটা মিথ্যা ছড়ানো হচ্ছে যে দুর্গন্ধ হবে তার কোনো লেশমাত্র থাকবে না বলে দাবি করেছিলেন। সেই ঘটনার পর গতকাল যে ঘটনাটি ঘটেছিল সেখানে পুলিশকে লক্ষ্য করে যেমন ইট বৃষ্টি ছুড়েছিল বলে অভিযোগ, পুলিশের আহত হয়েছিল পুলিশের 2 জন, তেমনি কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে মহিলাদেরকে পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করেছে, পাশাপাশি কাঁদানি গ্যাস ছোড়া হয়েছিল। তারপরেই তুমি জানো গ্রেপ্তার করা হয়েছিল অম্বিকা রায়কে, আটক করা হয়েছিল অম্বিকা রায় সহ আরো 15 জনকে।
তবে রাতে 8টা নাগাদ অম্বিকা রায়কে তা ছেড়ে দেন, তো ব্যক্তিগত বন্ডে জামিন দিতে বলে। তবে যদিও তিনি ব্যক্তিগত বন্ডে জামিন নেননি, তিনি যেহেতু অন্যদের ছাড়া হয়নি তাই তিনি সারা রাত থানায় ছিলেন। আজ যখন মেডিকেল চেক আপের পর ওই অভিযুক্ত 17 জনকে থানা থেকে কল্যাণী মহকুমা নিয়ে যাওয়া হয়, তিনিও কিন্তু পায়ে হেঁটে তাদের সঙ্গে সেখানে যান। তিনি বলেন যে তাদেরকে আইনি সহায়তা এবং তাদেরকে আর্থিক সহায়তা তারা করবেন এবং এই আন্দোলন আরো চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছে। ধন্যবাদ সুবল। সল্টলেকে এক ব্যবসায়ী গেস্ট হাউসে সিবিআই। শান্তনু ভট্টাচার্য নামের এক ব্যক্তি ওই গেস্ট হাউসে থাকছেন বলে খবর। নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। আরজি করে যাতায়াত ছিল শান্তনু ভট্টাচার্যের বলেও খবর। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, এমনটাই সূত্রে খবর। শান্তনু ভট্টাচার্যের নামের ওই ব্যক্তি গেস্ট হাউসে থাকছেন বলে খবর। সল্টলেকে এক ব্যবসায়ীর গেস্ট হাউসে সিবিআই। শান্তনু ভট্টাচার্য নামের ওই ব্যক্তি, তিনি গেস্ট হাউসে থাকছেন। নিজেকে চিকিৎসক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। আরজি করে যাতায়াত ছিল শান্তনু ভট্টাচার্যের বলেও খবর পাওয়া যাচ্ছে। আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনকাণ্ডে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, এমনটাই সূত্রের খবর। বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে চূড়ান্ত উত্তেজনা। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের দাবি, বিশ্বভারতীকে আরএসএস আঁতুর ঘর করে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। বিজেপি নেতা যেই সময় বক্তৃতা দিচ্ছিলেন সেই সময়তেই বাম ছাত্র সংগঠনের সদস্যরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি এবং বচসা। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখন কি পরিস্থিতি, স্বাভাবিক? দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি যে স্বাভাবিক হয়েছে এমনটা কিন্তু বলা যাবে না। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত যে আলোচনা সভা বিশ্বভারতী এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেই আলোচনা সভা যেমন একদিকে চলছে, অন্যদিকে সেখানেই এসএফআই এর যে ছাত্র সংগঠন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। দেখো, এসএফআই এর পরিষ্কার বক্তব্য, তারা যেটা বলছেন যে বিশ্বভারতী রবীন্দ্রনাথের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরএসএস এবং বিজেপির আঁতুর ঘর করে তোলা হচ্ছে। তাদের যুক্তি এটাই যে এই যে সংস্থা শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি ভাবে বিজেপি এবং আরএসএস এর মদতপুষ্ট। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কেন রাজনৈতিককরণ, কেন এখানে গেরুয়াকরণ, বিশেষ করে রবীন্দ্রনাথের এই ঐতিহ্যমণ্ডিত রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করা হবে, এটাই তাদের প্রশ্ন, এটাই তাদের দাবি এবং এটাই তাদের প্রতিবাদ। সে জায়গায় দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো, তুমি জানো যে এর আগেও যখন বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য ছিলেন তখনও আমরা দেখেছিলাম যে বিশেষ করে এখানে বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে আসা হয়েছিল এবং ঠিক সে ধরনেরই বিজেপির একটি কর্মসূচি এখানে নেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই তখনও শান্তিনিকেতন অশান্ত হয়েছিল, ছাত্রদের বিক্ষোভের জেরে তুলকারাম পরিবেশ তৈরি হয়েছিল। আবারও আজকে যে ছবি উঠে এলো, এটা কিন্তু একেবারেই বিশেষ করে এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রবি ঠাকুরের শান্তিনিকেতনে অনভিপ্রেত, কখনোই কাম্য নয়, বাঞ্ছনীয় নয়, একেবারেই বলা যেতে পারে সেই ছবি। কারণ হচ্ছে সকাল থেকে দেখলাম যে বিশেষ করে লিপিকা প্রেক্ষাগৃহ যেখানে যে কর্মসূচি আলোচনা সভা, সেখানেই মূলত ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করলো। তারপর আমরা এক এক করে দেখলাম এই অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে যিনি মূল উদ্যোক্তা অর্থাৎ ভাষা ভবনের যিনি অধ্যক্ষ, তিনি যখন গাড়ি নিয়ে ঢুকছিলেন তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের একটা রীতিমতো ধস্তাধস্তি, চূড়ান্ত একটা বিশৃঙ্খলা,
অপ্রীতিকর একটা পরিবেশ আমরা দেখলাম। পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানের যখন শুরু হবে তার আগেই দেখলাম বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি, যিনি এই সংস্থার অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান, তিনি যখন ঢুকলেন তাকে দুদিক থেকে ঘিরে এখানকার বাম ছাত্র নেতা একেবারে সেখানে বিক্ষোভ শুরু হয় এবং নিরাপত্তা কর্মীরা সেটা সামাল দেওয়ার চেষ্টাও করে। ধন্যবাদ মনা। শাসক বিরোধী এই বিষয়ে কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের। লেকচারের বিষয় যদিও বা আসামিজ, পলি, প্রাকৃত এবং এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা, মারাঠি এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই উপলক্ষে, যেই নিয়ে আমরা যথেষ্ট গর্বিত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন বিজেপির অ্যাফিলিয়েটেড একটি সংগঠন এবং সেই সংগঠনের যে নেতৃত্বরা তারা হচ্ছে বিজেপির অ্যাক্টিভ সদস্য, বিজেপির বিভিন্ন নেতৃত্ব সেই সংগঠনের অ্যাক্টিভ সদস্য। তাদেরকে নিয়ে একটি লেকচার এখানে আয়োজন করা মানে সেটা সরাসরি স্পষ্টভাবে এখানে সাম্প্রদায়িকতার হাওয়া ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা। ক্যাম্পাসকে দ্বিতীয়বার আমরা দেখছি গেরুয়াকরণ করার চেষ্টা করা হচ্ছে। দাবি হচ্ছে যে এই যে এখানে ভেতরে সভা হচ্ছে, সেমিনার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে হচ্ছে না, একটা শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন থেকে হচ্ছে, যেটা পুরোপুরিভাবে বিজেপি দ্বারা স্পন্সর্ড, বিজেপির নাম লেখা আছে এই এতে, যেটা আমরা মানছি না। এখানে আমরা এই বিশ্বভারতীর ক্যাম্পাস বিলয়করণ মানছি না। প্রোটেস্ট করা ওদের অধিকার, আমাদের প্রোগ্রাম করা অধিকার। এটা রাজনৈতিক প্রোগ্রাম না। এই শাস্ত্রীয় ভাষা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, এটা সেই উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভ, বাম ছাত্র সংগঠনের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম ছাত্র সংগঠনের সদস্যদের এবং তারা অভিযোগ করছেন যে বিশ্বভারতীকে আরএসএসের আঁতুর ঘর করে তোলা হচ্ছে। এমনটাই অভিযোগ বাম ছাত্র সংগঠনের। বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি যখন বক্তৃতা দেন এবং যখন তিনি আসেন সেই সময় এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়, তাকে ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। তারপরে নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে তাদেরকে সরানোর চেষ্টা করলে তাদের সঙ্গে বচসা এবং তারপর ধস্তাধস্তি শুরু হয়। এর আগেও একাধিকবার বিশ্বভারতীতে উত্তেজনা ছড়ায় বেশ কিছু কারণ নিয়ে। তবে এবার বাম ছাত্র সংগঠন তারা প্রতিবাদ দেখায় বা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা আলোচনা সভাতে এই উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীদের দাবি বিশ্বভারতীকে আরএসএসের আঁতুর ঘর করে তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে বাম ছাত্র সংগঠনের সদস্যরা প্রতিবাদ বিক্ষোভ দেখান। অনুষ্ঠানকে ঘিরে চলে বিক্ষোভ। আদানি ইস্যুতে মুখ খুলল হোয়াইট হাউস। ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশাবাদী হোয়াইট হাউস। ভারত এবং আমেরিকার সম্পর্ক খুবই দৃঢ়। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিষয়ে দুই দেশে একে অপরের সহযোগী। আদানি বিরুদ্ধে অভিযোগ বিচার দফতর বিশদে জানাতে পারবে, জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারেন জপিয়ের। হোয়াইট হাউস থেকে কি বার্তা দেওয়া হচ্ছে শোনাবো। So obviously we're aware of these allegations, and I would have to refer you to the SEC and DOJ about the specifics of those allegations against the Adani Group. What I will say is on the U.S. and India relationship, we believe that it's stands on an extremely strong foundation, anchored in ties between our people and cooperation across a full range of global issues. And so what we believe and we're confident about is that we'll continue to navigate this issue. ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, আদানি ইস্যুতে মুখ খুলেছে হোয়াইট হাউস, তবে তারা বলছে যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক রয়েছে সেটাতে কোনো প্রভাব পড়বে না। ঠিক বিস্তারিত জানতে চাইবে আমেরিকার পক্ষ থেকে কি বলা হচ্ছে। হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে একটা কৌতূহল গতকাল থেকেই তৈরি হয়েছিল যে যেহেতু সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেখানে পালাবদলও হয়ে গেল, আর তারপর বিদায়ী প্রেসিডেন্টের আমলে অর্থাৎ বাইডেনের হাত ধরেই
এই FBI এর এই তদন্ত, এবং যে তদন্তে আদানি এবং ভারত সরকারের আধিকারিকদের ঘুষ দেওয়া, অর্থাৎ পরোক্ষে ভারত সরকারের জড়িত থাকার একটা বিষয় সামনে চলে এসছে। এই অবস্থায় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে একটা সহজ বিষয় ছিল সেটা কি জটিল হয়ে যাবে, এটা স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠেছিল। আর হোয়াইট হাউসের পক্ষ থেকে, অর্থাৎ মার্কিন ক্ষমতার যে ভরকেন্দ্র হোয়াইট হাউস, সেখানে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ঘটনার সঙ্গে, অর্থাৎ এই তদন্তের সঙ্গে দুই দেশের সম্পর্কের কোনো সম্পর্ক নেই। দুই দেশে যে এতদিন পর্যন্ত যে ধরনের সম্পর্ক ছিল, এবং বিশেষ করে নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সখ্য খানিকটা সেই সম্পর্ককে আরো একটা বাড়তি মাত্রা এনে দিয়েছিল, সেইটার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, এমনটাই হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বা জানানো হয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ জয়ন্তদা। ইমেলকে ঘিরে বোমাতঙ্ক। সোনারপুরের এক বেসরকারি স্কুলে স্কুল চলাকালীন বোমা আছে বলে একটি ইমেল আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। প্রশাসনের নির্দেশে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুলে। হস্টেল থেকেও সরিয়ে নেওয়া হয় পড়ুয়াদের। একটি ইমেলকে ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয় সোনারপুরের একটি বেসরকারি স্কুলে। ইমেল মারফত খবর আসে যে স্কুলে বোমা রাখা রয়েছে। স্কুল চলাকালীন সে ইমেল আসে এবং তারপরেই চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় তড়িঘড়ি এবং পুলিশকে ফোন করে জানানো হয় বিষয়টি। প্রশাসনের নির্দেশে ছুটি দেওয়া হয় স্কুল। হস্টেল থেকেও সরিয়ে নেওয়া হয় পড়ুয়াদের বলে জানা যাচ্ছে। একটি ইমেল আসে স্কুল চলাকালীন যে বোমা রাখা রয়েছে স্কুলে, তারপরেই বোমাতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। ইমেলকে ঘিরে বোমাতঙ্ক সোনারপুরের এক বেসরকারি স্কুলে। প্রশাসনের নির্দেশে ছুটি দেওয়া হয় স্কুল। হস্টেল থেকেও সরিয়ে নেওয়া হয় পড়ুয়াদের। নিচুতলার পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি সাসপেন্ড আসানসোল বারাবণীর প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার আচরণের উল্লেখ রয়েছে। পুলিশের যাবতীয় জিনিস জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই নিচুতলা পুলিশের একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন যে যদি পুলিশ নিজের কর্তব্য না করে সেখানে গাফিলতি থাকলে পদক্ষেপ করা হবে। তড়িঘড়ি সেই পদক্ষেপ সামনে এসেছে, যেখানে আসানসোলের বারাবণীর যিনি ওসি তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেনশনের কারণ হিসেবে অপেশাদার কাজের সঙ্গে তিনি যুক্ত, এমনটাই উল্লেখ করা হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, কি বলা হচ্ছে বিষয়? দেখো, বারাবণী থানার যে ওসি রয়েছে মনোরঞ্জন মণ্ডল, এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বারাবণী থানা, সেই ওসি মনোরঞ্জন মণ্ডলকে কয়েকদিন আগেই যে অন্ডাল থানায় তাকে ট্রান্সফার করা হয় এবং গতকাল যে 21 তারিখে তার একটা নির্দেশিকা আসছে, সরকারি নির্দেশিকা। সেই নির্দেশিকাতে এই ওসি মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে তারকে সাসপেন্ড করা হয় এবং তার যে যাবতীয় কিট রয়েছে সেইগুলো আসানসোল দুর্গাপুর কমিশনার কাছে তাকে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং এই যে চলাকালীন তার যে মাইনে, সেই মাইনে তাকে অর্ধেক দেওয়া হবে বলে এই নির্দেশিকাতে জারি রয়েছে। ইন্দ্রাণী, ধন্যবাদ উৎপল। তৃণমূল বিজেপির কি প্রতিক্রিয়া বিষয় শোনাব আপনাদের।
নিচুর তলা মানে কনস্টেবল আর উপরতলা মানে পুলিশ মন্ত্রী, মাঝখানে ডিজি, তিনি জামিনে আছেন। এতে আর বার্তার কি আছে? পুলিশের যে সর্বস্তরে চৌর্যবৃত্তি, সেটা উনি আরেকবার প্রকাশ্যে বলেছেন। আর পুলিশে সবসময় দেখেছি নিচুর তলার অফিসারদের প্রতি ব্যবস্থা নেওয়া হয়, নিচুর তলার কর্মীদের প্রতি। আজকে একজন ওসিকে ট্রান্সফার করা হলো। ওসির 14 পুরুষের ক্ষমতা আছে, ওসির বাবার ক্ষমতা আছে। যদি তার উপরে সিপি হোক, তার উপরে এসপি হোক, তাদের যদি মদত না থাকে, সে কোনো বেআইনি কাজ করতে পারে? তারা রাস্তার মোড়ে সাপ মরলেও তাই নিয়ে তারা হুলস্থুল বাঁধাবার চেষ্টা করে। কিন্তু ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ তারা উল্লেখযোগ্যভাবে সারা ভারতবর্ষের তুলনায় ভালো কাজ করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মনে করে যে তার আরো উন্নয়ন দরকার, উন্নতিকরণ দরকার, এবং একটা সামগ্রিক এত বড় একটা অর্গানাইজেশন, তাতে কোথাও কোথাও যে ত্রুটি বা কোথাও কোথাও যে ঘটনা দেখা যাচ্ছে, অল্প বিস্তর দুর্নীতির ঘটনাও সামনে আসছে, সেগুলোকে ঠিক করার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সজাগ আছেন এবং কড়া নজর রাখছেন, এটাই তো সব থেকে প্রয়োজন। আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্য সচিবের। আলু পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন তিনি। টাস্কফোর্সের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্য সচিব। আজ বৈঠকে থাকবেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকেরা, থাকবেন ব্যবসায়ীদের সংগঠনও। আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার কথা গতকাল জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাস্কফোর্সকে সতর্ক এবং তৎপর হওয়ার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে মতো আজ একটি বৈঠক মুখ্য সচিবের নেতৃত্বে, উচ্চ পর্যায়ের বৈঠক। আলু পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। টাস্কফোর্সের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক। মুখ্য সচিব বৈঠকে থাকবেন, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকরাও থাকবেন বলে জানা যাচ্ছে। ব্যবসায়ীদের সংগঠন থেকেও তারা উপস্থিত থাকবেন বলেও খবর রয়েছে। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ মেধা তালিকায় থাকা প্রার্থীদের অনুপস্থিতির জের শূন্য পদ পূরণে এবার মেধা তালিকায় থাকা প্রার্থীদের কাউন্সেলিং শেষ হলেই ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের ডাকার ভাবনা। এসএসসি ডিসেম্বর মাসের শেষ দিকে ওয়েটিং লিস্ট ডাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে বলে এসএসসি সূত্রে খবর। 52টি পদে নিয়োগের কাউন্সেলিং শুরুর নির্দেশ দেওয়া হয়। দুর্গাপুরে গ্রেফতার দুজন তৃণমূল নেতা। দুজনের মধ্যে একজন প্রাক্তন কাউন্সিলর। চুরি সহ বেআইনি কাজের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অরবিন্দ নন্দী ও রিন্টু পাঁজাকে গ্রেফতার করে কোকোভেন থানার পুলিশ। দুর্গাপুরে গ্রেফতার দুই তৃণমূল নেতা। দুজনের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলে খবর। চুরি সহ বেআইনি কাজের অভিযোগে গ্রেফতার। অরবিন্দ নন্দী ও রিন্টু পাঁজাকে গ্রেফতার করে কোকোভেন থানার পুলিশ। দুজনের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বলে খবর। চুরি সহ বেআইনি কাজের অভিযোগে গ্রেফতার। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কি গ্রেফতার? একদমই ইন্দ্রাণী, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গতকাল রাত থেকে তৎপর হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং বিভিন্ন থানা এলাকাতে শুরু হয় তদন্ত, এবং সেই তদন্তের ভিত্তিতে দুর্গাপুরের কোকোভেন থানা এলাকা থেকে এলাকার একজন তৃণমূলের সহসভাপতি
2 নম্বর ব্লকের জিন্টু পাঁজা, তৃণমূলের 2 নম্বর ব্লকের সভাপতি জিন্টু পাঁজা, তাকে গ্রেপ্তার করা হয় এবং অরবিন্দ নন্দী যিনি হচ্ছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয় এবং আজকে দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি সহ আরো বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এবং আদালত চত্বরে প্রচুর ভিড় এবং এই মুহূর্তে দুর্গাপুরে নিয়ে চাঞ্চল্য চলছে। কারণ এখানে তুমি জানো যে অন্যদিকে বারাবণী থানার ওসি যিনি অন্ডারের দায়িত্বভার গ্রহণ করতেন আজকালের মধ্যেই, তাকেও সাসপেন্ড করা হয়। তারপরে রাজনীতি নেতা যারা তৃণমূলে তাদেরকেও অ্যারেস্ট করা হচ্ছে এবং ধাপে ধাপে পুলিশ সূত্রে খবর পাচ্ছি আরো বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব সহ আরো বেশ কিছু প্রশাসনিক লোককে অ্যারেস্ট করা হতে পারে এরকম খবর শোনা যাচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী এই নির্দেশের পরে সচল হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার। ধন্যবাদ সঞ্জীব। আরো 12 এখন এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।